মাধ্যমিক পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিক আসন্ন। আজকের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আজকের ভিডিওতে WBH টেস্ট পেপার যেটা 2024 সালে বেরিয়েছে, এই টেস্ট পেপারের ইংলিশ সাবজেক্টের যে পেজগুলো রয়েছে সেই সমস্ত পেজগুলো থেকে গ্রামারের সেকশনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো আমি পেজ নাম্বারগুলো দিয়েছি, এখান থেকে যতটা সম্ভব আজকের ভিডিওতে আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি তোমাদেরকে বলবো যে হাই সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে গ্রামার আসে সেটা কিন্তু সম্পূর্ণ টেক্সচুয়াল, মানে টেক্সট ভিত্তিক কিন্তু গ্রামার হয়ে থাকে। এখানে যে সমস্ত গ্রামার দেওয়া হবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবই কিন্তু টেক্সট বেসিসে আসবে। এখান থেকে ভয়েস চেঞ্জ, এখান থেকে ন্যারেশন, এখান থেকেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এছাড়া আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে এরর্স সবই কিন্তু টেক্সট বেসিসে। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে আজকের এই ভিডিওতে এই পেজগুলোর গ্রামারগুলোকে বুঝিয়ে দেওয়ার। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের এই ভিডিওটা দেখো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তারপর লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে দেখো আসছি B1 পেজের গ্রামারের সেকশনটায়। দেখো এখানে কি বলছে। তো এখানে দেখো প্রথমে আসছি, দেখো প্রথমে বলছে একটা ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, অর্থাৎ ন্যারেশন এখানটাতে রয়েছে। তো ডাইরেক্ট স্পিচকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। দেখো কি বলছে এখানটাতে, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ, আমি অতটা আকর্ষণীয় নই। এ ট্রাভেলিং কম্পানিয়ন মানে কি, একজন সহযাত্রী হিসাবে, অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, সেই ব্যক্তির মতো যে এক্ষুনি নেমে গেল। তো এখানে এই লাইনটা নেওয়া হয়েছে দ্য আইস র্যাবিট থেকে, একটা শর্ট স্টোরি যার লেখক হচ্ছে রাস্কিন বন্ড। তো এখানে যে স্পিকার সে হচ্ছে কে বলতো, সেই নতুন যাত্রীটা, মানে যখন ওই মেয়েটি যে হচ্ছে এই গল্পের যে নায়িকা, সে যখন সাহারানপুরে নেমে গেল সেখান থেকে কিন্তু একটা নতুন যাত্রী সে কিন্তু এখানে ন্যারেটারের কম্পার্টমেন্টে উঠেছিল। তো সেই কিন্তু এই লাইনটা ন্যারেটারকে বলেছিল যখন মেয়েটি নেমে গেছিল। কি বলেছিল, যে আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন, মানে কি আমি একজন সহযাত্রী রূপে অতটা আকর্ষণীয় নই, অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, সেই ব্যক্তির মতো যে এই মাত্র নেমে গেল। তো এখানে আমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আনতে হবে। তো এখান থেকে এতক্ষণে যে সেন্টেন্সটা রয়েছে দেখো সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে আমি যে ন্যারেশনের নিয়মটা এখানে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। সেট টু থাকলে পরে কিন্তু আমাকে টোল্ড ইউজ করতে হয়, যেমনটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে থাকে। তো এখানে আমি কী করবো, হি টোল্ড মি দ্যাট, কেমন। আর এখানে আইটা কিন্তু এখানে কে, এই যে হি, কেমন। তো আমি এখানে হি করবো, দ্যাট হি, এটা দেখো অ্যাম আছে এখানটাতে। দেখো এখানে রিপোর্টিং যে ভার্বটা এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কী করতে হবে, রিপোর্টিং স্পিচের যে ভার্বটা ওটাকেও পাস্ট টেন্স করতে হবে। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ নট nearly as attractive a traveling companion as the one who just, এবার দেখো left, এটা কিন্তু আগে থেকেই পাস্ট টেন্সে রয়েছে। তো আমি আগে ন্যারেশনের ভিডিওতে বলেছিলাম যে যদি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেই স্পিচের ভার্বের সঙ্গে কিন্তু হ্যাড যুক্ত হয়ে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আগেও বলেছি আমি এই কথাটা, দেখো এখনও বললাম, দেখো লিখছি জাস্ট, দেখো হ্যাড লেফট করলাম এখানটাতে, এটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, এটা কিন্তু ছিল প্রেজেন্ট ফর্মে। এই ক্ষেত্রে আমি জাস্ট অ্যামটাকে এখানে ওয়াশ করলাম, এই যে ওয়াশ করেছি, কিন্তু এখানে আমি কি করলাম, দেখো হ্যাড যুক্ত করলাম, কারণ লেফটটা কিন্তু অলরেডি পাস্ট টেন্সে ছিল। তো ইনডাইরেক্ট স্পিচে কিন্তু আমাকে এখানটাতে হ্যাড লেফট করতে হলো, ন্যারেশনের নিয়মে কিন্তু বলা রয়েছে এই জিনিসটা। দেখো তারপরটা আসছি, মাই ফাদার কুড কনভে, মানে কি আমার পিতা বা বাবা ব্যাখ্যা করতে পারতো বা বর্ণনা করতে পারতো কি, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, মানে কি জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে ইন ভেরি সিম্পল, খুব সহজে, ডাউন টু আর্থ, মানে কি স্থানীয় তামিল ভাষায় কিন্তু জটিল বিষয়বস্তুগুলোকে কিন্তু সহজভাবে বলতে পারতো। আমাকে এখানে কিন্তু ভয়েস চেঞ্জ করতে বলেছে, দেখো করছি। এখানে কর্তা হচ্ছে দেখো মাই ফাদার, ভার্ব হচ্ছে কুড কনভে। হ্যাঁ, ভার্বকে প্রশ্ন করো কি কনভে করতে পারতো,
এই যে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, এটা হচ্ছে অবজেক্ট। একে আগে নিয়ে এসো, দেখো নিয়ে আসছি। কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস নিয়ে দেখো ভার্ব আছে এখানটাতে কুড, তাহলে কুড বি হয়, কুড বি কনভেইড, কুড বি কনভেইড। হ্যাঁ, নিয়ে বাই মাই ফাদার, বাই মাই ফাদার নিয়ে কি ইন ভেরি সিম্পল, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, তামিল এইভাবে। এবার দেখো আসছি পরের টাইপ, কী বলছে দেখো এখানটাতে, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, মানে কি আমি সমস্ত মানুষের মধ্যে সব থেকে দুঃখী এখানে বলছে। এটা কিন্তু সুপারলেটিভ ফর্মে দেখো রয়েছে, দ্য মোস্ট ইউজ হয়েছে এখানটাতে, দেখি বোঝা যাচ্ছে। তো এখানে কিন্তু পজিটিভ ডিগ্রিতে এই সেন্টেন্সটাকে নিয়ে আসতে হবে। তো আমি তোমাদেরকে আগেও বলেছি যে যখন একজনের সঙ্গে অনেকের তুলনা হবে সেই ক্ষেত্রে পজিটিভ করতে বললে পরে নো আদারকে ব্যবহার করতে হবে, এবং কম্পারেটিভ যদি করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু এনি আদারকে ইউজ করতে হবে। তো এখানে আমাকে নো আদারকে ইউজ করতে হবে, দেখো আমি করছি। নো আদার দিয়ে শুরু করে, নো আদার অফ মেন, দেখো রয়েছে এখানটাতে অফ মেন। নো আদার অফ মেন ইজ, দেখো এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো আমি এখানে ইউজ করলাম। নো আদার অফ মেন ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ কি, অ্যাজ আইটা ঘুরলে পরে মি, অথবা অনেকে আয়ও লেখে। এই নো আদার অফ মেন ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ মি অথবা আই, এইভাবে। দেখো তারপরটা আসছি, বাট দ্য ইটারনাল সামার, কিন্তু তোমার সে চিরন্তন গ্রীষ্ম মানে সৌন্দর্য, শ্যাল নট ফেড, কখনো মলিন বা ফ্যাকাসে হয়ে যাবে না। এই লাইনটা নেওয়া হয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা সনেট। তো এখানে অর্থটা কি লাইনটার, তোমার চিরন্তন গ্রীষ্ম অর্থাৎ তোমার যে সৌন্দর্য শ্যাল নট ফেড, কখনো মলিন বা ফ্যাকাসে হয়ে যাবে না। এখানে কিন্তু অ্যাফার্মেটিভ করতে বলেছে, অর্থাৎ হ্যাঁ সূচক বাক্যে কিন্তু এই বাক্যটাকে আমাদের আনতে হবে। এখানে না দেওয়া আছে, এই নাটাই কিন্তু তুলতে হবে। বাট কিন্তু দাই ইটারনাল সামার উইল বি ফ্রেশ অথবা অ্যালাইভ, যে কোনো একটা লিখলেই হবে। কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম থাকবে ফ্রেশ বা তাজা অথবা জীবন্ত, এইভাবে। দেখো এখানে দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই থাকলো, চেঞ্জ কিন্তু হলো না। নাটাকে আমি এখানে তুলেছি, কিন্তু না তুলে কিন্তু বাক্যের অর্থে কোনো রকম কোনো পরিবর্তন কিন্তু আমি ঘটাইনি। বাক্যের যে প্রকৃত অর্থটা ওটা কিন্তু এখানে একদম একই রয়েছে, এইভাবে। দেখো তারপরটা আসছি, সি ওয়াজ এ লার্জ ওম্যান, সে ছিল একটা বিশাল মহিলা, হ্যাভিং এ পার্টস, ছিল যার কি একটা পার্টস, দ্যাট হ্যাড, যার মধ্যে ছিল এভরিথিং সব কিছু, ইন ইট, বাট হ্যামার অ্যান্ড নেল, মানে কি হ্যামার অ্যান্ড নেলস, মানে হাতুড়ি এবং পেরেক ছাড়া কিন্তু ওই ব্যাগের মধ্যে প্রায় সব কিছুই ছিল। যখনই তোমাদের একটা গোটা বাক্য দিয়ে সেই বাক্যটাকে স্প্লিট আপ করতে বলবে, তখন তোমরা একটা কথা মাথায় রাখবে যে স্প্লিট আপ মানে হচ্ছে খণ্ডে খণ্ডে বিভক্তিকরণ। তো যখন তোমরা খণ্ডে খণ্ডে ভাগ করবে বা ভাঙবে ওই গোটা বাক্যটাকে, তখন কিন্তু এই খণ্ডগুলো এক একটা সিম্পল সেন্টেন্স যেন হয়। ওই সমস্ত বাক্যগুলো কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু হলে হবে না। দেখো আমি করছি এখানটাতে, আর আমি কিছুদিনের মধ্যে স্প্লিট আপ নিয়ে একটা ভিডিও বানাবো, সেখানে আমি তোমাদের দেখিয়ে দেবো যে স্প্লিট আপ কী করে করতে হয়। তোমরা চাইলে পরে যে কটা অংশে সম্ভব সে কটা অংশে ভাগ করবে। এক এক সময় কিন্তু পরীক্ষাতে উল্লেখ করে দেয় যে 3টে বাক্যে স্প্লিট আপ করো, 2টো বাক্যে স্প্লিট আপ করো, সেই ক্ষেত্রে কিন্তু 2টো বা 3টে বাক্যেই করতে হবে যদি ওরা বলে দেয়। এবং যদি কিছু না বলে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু স্প্লিট আপ করতে পারো। তো এখানে কিছু বলে দেয়নি, দেখো আমি ইচ্ছা মতো করছি। 1 নম্বর দেখো বলছে সি ওয়াজ এ লার্জ কি ওম্যান, হলো 1 নম্বর। 2 নম্বরে কি লিখবো, সি হ্যাড এ পার্টস, মানে কি তার ছিল একটা কি পার্টস। ভালো করে কিন্তু এখান থেকে এতক্ষণে এই যে সেন্টেন্সটা এটা কিন্তু অর্থটাকে ক্লিয়ার করতে হবে। যদি তোমরা অর্থটাকে ক্লিয়ার করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে বাক্যটাই কিন্তু ভাঙতে সুবিধা হবে। যদি তোমরা অর্থটাই না ক্লিয়ার করতে পারো বা অর্থটাই যদি না বোঝো সেই ক্ষেত্রে তোমরা স্প্লিট আপ কিন্তু করতে পারবে না, কেমন? তো সি ওয়াজ এ লার্জ ওম্যান একটা হলো।
নিয়ে আবার কী করবো, হ্যাভিং এ পার্স, ছিল একটা পার্স। তো আমি এখানে কী করতে পারি, তার ছিল একটা পার্স, সি হ্যাড এ কি পার্স, হলো, দুটো হয়ে গেল। এবার দেখো 3 নম্বরটায় আসছি, জায়গায় কম আছে এখানটাতে। এই যে এখান থেকে ভেঙে দাও, দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। হ্যাঁ, দ্যাট হ্যাড এভরিথিং বাট হ্যামার অ্যান্ড নেলস। তো এখানে কী করলাম, যে দ্যাট হ্যাড, দেখো এখানে ভার্বটা কিন্তু হ্যাডটা, ঠিক আছে, এখানে দেখো ভার্ব ছিল ওয়াজটা, এখানেও দেখো ভার্ব ছিল হ্যাডটা। একটাই কিন্তু ফাইনাইট ভার্ব থাকতে হবে কিন্তু এই জাতীয় বাক্যগুলোতে। সি ওয়াজ এ লার্জ ওম্যান, এটা একটা বাক্য গেল। 2 নম্বরে কী আছে, সি হ্যাড এ পার্স, তার ছিল একটা পার্স। দ্যাট হ্যাড, দ্যাট মানে এখানটাতে এই যে পার্সটা, দ্যাট হ্যাড এভরিথিং, তার মধ্যে ছিল সব কিছুই, বাট হ্যামার অ্যান্ড নেলস, হাতুড়ি এবং পেরেক ছাড়া। বাট মানে কিন্তু এখানটাতে ছাড়া, কেমন, আর হাতুড়ি আর পেরেক কিন্তু দুটো নাউন। আমি কিন্তু এখানে অ্যান্ড নিয়ে এসেছি, কিন্তু আমি এখানে ভার্ব নিয়ে আসিনি। অ্যান্ড, বাট, অর এগুলো কিন্তু ইউজ করা যায়, কিন্তু এগুলো আমরা ইউজ করবো কোন ক্ষেত্রে, যখন আমরা নাউনকে যুক্ত করব বা প্রোনাউনকে যুক্ত করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্ড, বাট, অরকে নিয়ে আসতে পারি। এছাড়া কিন্তু অন্যরকম কোনো কনজাংশন এখানে আনা যাবে না, কেমন। অবশ্যই অ্যান্ড, বাট, অর দিয়ে কিন্তু নাউন বা প্রোনাউনকে যুক্ত করব, সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ভার্ব আর আনলে হবে না, ভার্ব কিন্তু একটা রাখতে হবে, ফাইনাইট ভার্ব কিন্তু একটাই থাকবে, ঠিক আছে। তো এই গেল এই পেজের কিছুটা অংশ গ্রামারে। দেখো বাকি অংশটা আসছি এই পেজে, দেখো। তো এখানে দেখো কি বলছে, আই উইশড টু কিল ইউ, আমি তোমাকে মারতে চেয়েছিলাম। তো এখানে দেখো এই ওয়ার্ডটার তলায় দেখো দাগ দেওয়া আছে, মানে আন্ডারলাইন করা আছে। এই ওয়ার্ডটাকে অ্যাজ এ নাউন হিসেবে কাজ করতে হবে, যে বাক্যটা আমি লিখবো সেই বাক্যের মধ্যে। তো দেখো আমি এখানে করছি, আই হ্যাড এ উইশ, দেখো আমার ছিল একটা ইচ্ছা, আই হ্যাড এ উইশ। এই যে এখানে কিন্তু এই যে ওয়ার্ডটা, এটা কিন্তু অ্যাজ এ ভার্ব হিসেবে কাজ করছিল, আর এখানে কিন্তু কাজ করছে অ্যাজ এ নাউন হিসাবে। আমার ছিল একটা ইচ্ছা, কেমন, থাকা অর্থে, কিন্তু নাউন সাধারণত থাকা অর্থে হয়। আই হ্যাড এ উইশ হবে এখানটাতে, আই হ্যাড এ উইশ, আই হ্যাড এ উইশ টু কিল ইউ, কিল ইউ, আমার ছিল একটা ইচ্ছা তোমাকে হত্যা করার। আই হ্যাড এ উইশ, আই হ্যাড এ উইশ, আমার ছিল একটা ইচ্ছা টু কিল ইউ, তোমাকে হত্যা করার। এইভাবে দেখো এবার আসছি আর্টিকেল প্রিপোজিশনে। তো আর্টিকেল প্রিপোজিশনগুলো কিন্তু সম্পূর্ণ টেক্সট থেকে তুলে দেয়। তো এই সকল ক্ষেত্রে কি হয়, কোনো গল্প বা কোনো নাটক থেকে কিন্তু এরকম একটা অংশ তুলে দেবে। তো যদি তোমরা ভালো মতো টেক্সটটা পড়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই সমস্ত আর্টিকেল প্রিপোজিশনগুলো বসানোটা কোনো সমস্যার হবে না, যদি ভালো মতো টেক্সটটা পড়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু। আর যারা টেক্সট পড়ে না তারা কিন্তু আন্দাজে করবে এগুলোকে। দেখো আমি এখানে করছি, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। অ্যানসেস্ট্রাল হাউস বলতে কি, পৈতৃক বাড়ি। তো বলছে এখানে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ, যেটা ছিল, বিল্ড, তৈরি হয়েছিল, ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, মানে 19 শতকের মাঝামাঝি। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ, এটা ছিল বেশ বড় সড়ো পাক্কা হাউস, মানে কি পাকা বাড়ি। মেড অফ, ঠিক আছে, মেড অফ মানে তৈরি কিসে, লাইমস্টোন অ্যান্ড ব্রিক। কোথায় ছিল এটা, অন দ্য মস্কিউ স্ট্রিট, অন দ্য মস্কিউ স্ট্রিট মানে কি, এটা একটা রাস্তার নাম কিন্তু, কেমন, ওখানকার একটা রাস্তার নাম হচ্ছে এই মস্কিউ স্ট্রিট। নিয়ে ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্কিউ স্ট্রিটে কিন্তু এই বাড়িটা কিন্তু অবস্থিত ছিল। এইভাবে কিন্তু দেখো তারপরটা আসছি। এবার আসছে দেখো এরর আসছে, কারেক্ট দ্য এরর। তো এখানে বলছে দেখো ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারিং, দেখো এখানে দেওয়া আছে, এটা ভুল আছে। তো এখানে 3টের মধ্যে যে কোনো একটাকে নিতে হবে, এটা হবে ফ্ল্যাটারি হবে কিন্তু। হ্যাঁ, তো এখানটাতে ফ্ল্যাটারিংয়ে যায় কিন্তু কী হবে, ফ্ল্যাটারি হবে, ফ্ল্যাট ডবল TERY, ফ্ল্যাটারি।
ঠিক আছে, এইভাবে আমি তোমাদেরকে B1 পেজের সমস্ত গ্রামারটা দেখিয়ে দিলাম। এবার দেখো আসছি B3 পেজের গ্রামারের সেকশনটায়। দেখো তো বলছে ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো কি বলছে এখানটাতে, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো। তুমি কেন দেখছো না জানলার বাইরে? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। লাইনটা নেওয়া হয়েছে দ্য আইস হ্যাবিট থেকে, রাস্কিন বন্ডের লেখা একটা শর্ট স্টোরি। তো এখানে দেখো আমি এই যে ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসছি। এইটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তো আমাকে কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করতে হবে। আই আস্কড হোয়াই, কেমন হোয়াই। ডোন্টটা এখন বসবে না, আগে ইউকে নিয়ে এসো। ইউটা এখানে কিন্তু কে? ইউটা এখানে কিন্তু মেয়েটা, আই এখানে কিন্তু নেয়াটার নিচে, তো এখানে ইউ বলতে কিন্তু মেয়েটাকে বোঝাচ্ছে। তো আমি এখানে সি করছি, আই আস্কড হোয়াই সি। ঠিক আছে, ডু নটটা ডিড নট হয়ে যাবে, ডিড নট। লুক আউট অফ দ্য উইন্ডো, লুক আউট অফ দ্য উইন্ডো। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে যদি রিপোর্টিং স্পিচটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে যে নিয়মটাকে অ্যাপ্লাই করতে হয় সেটাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি। আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার। আমি জানতাম না যে এখানে কেউ রয়েছে। এটা করতে হবে কি, ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে কর্তা হচ্ছে আই, ডিড নট নোটা এখানে ভার্ব, হ্যাঁ, এনিওয়ান এলস এটা হচ্ছে অবজেক্টটা। তো এখানে দেখো আমি জানতাম না এনিওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি জানতাম না যে এখানে কেউ ছিল। তো আমি জানতাম না, এটা আমার জানা ছিল না, এইভাবে করো, এটা আমার জানা ছিল না। দেখো ইট ওয়াজ, ওয়াজ কেন করছি, এই যে পাস্ট টেন্স দেওয়া আছে। ইট ওয়াজ নট নোন টু মি, it was not known to me কি anyone else was কি here। এভাবে আমি কিন্তু এখানে ইট ওয়াজ দিয়ে করলাম। কেমন, ইট ওয়াজকে ধরে করলে কিন্তু ব্যাপারটা আরও ইজিলি এবং স্মুথলি হবে। তো ইট ওয়াজ নট নোন টু মি এনিওয়ান এলস ওয়াজ হেয়ার, হ্যাঁ, এটা আমার জানা ছিল না যে এখানে কেউ রয়েছিল, এইভাবে। তো দেখো তারপরটা আসছি, হোয়াট এ প্লেজার মাই সন। তো এখানে কিন্তু এই যে সেন্টেন্সটা এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সে রয়েছে, মানে বিস্ময়বোধক বাক্যে কিন্তু এটা রয়েছে। তো এই যে বাক্যটা অর্থাৎ সেন্টেন্সটাই কিন্তু আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। তো হোয়াট মানে হচ্ছে খুব, তোমাকে দেখে খুব আনন্দ লাগছে মাই সন। তো এখানে কি করবো আমি দেখো করছি। তো এই ক্ষেত্রে কি করবে, মাই সনটাকে প্রথমে রাখো, মাই সন নিয়ে এটা কমা দেবে একটা, ইট ইজ এ গ্রেট প্লেজার, এভাবে এভাবে মাই সন ইট ইজ এ গ্রেট প্লেজার। হ্যাঁ, আমার বাচ্চা এটা খুব আনন্দের বিষয়। তো এখানে এইভাবে তোমরা এই যে বিস্ময়বোধক যে বাক্যটা অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে পারো। আই নর্মালি এট উইথ মাই মাদার, হ্যাঁ এটা মাদার হবে। হ্যাঁ, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম সিটিং অন দ্য ফ্লোর, মেঝেয় বসে, অন দ্য কিচেন, অফ দ্য কিচেন রান্নাঘরে। তো এখানে স্প্লিট আপ করতে হবে, মানে এই যে টোটাল বাক্যটা রয়েছে এটাকে খণ্ডে খণ্ডে ভাগ করতে হবে। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যদি তোমরা সেন্টেন্সটার যে অর্থটা সেটাকে ভালো মতো ক্লিয়ার করতে পারো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না স্প্লিট করতে। স্প্লিট মানেই হচ্ছে একটা টোটাল বাক্যকে খণ্ডে খণ্ডে ভাগ করতে হবে এবং প্রত্যেকটা খণ্ড অবশ্যই যেন সিম্পল সেন্টেন্স হয়। দেখো আমি এখানে করছি, আই নর্মালি এট উইথ মাই মাদার। দেখো এক নম্বরটা এখানে হচ্ছে আই নর্মালি এট উইথ মাই মাদার, এক নম্বর। দু নম্বরটা হচ্ছে, তো এবার দেখো বলছে সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, মানে কি রান্নাঘরের মেঝেই বসে। তো এখানে যে স্পিকার অর্থাৎ আই মানে যে ন্যারেটর অর্থাৎ এখানটাতে কিন্তু আব্দুল কালাম নিজে বলছে কথাটা। তো আব্দুল কালাম এবং তার মা কী করতো, রান্নাঘরের মেঝেতে বসে খেত। ঠিক আছে, ওটা কিন্তু একদিনের বিষয় নয়, ওটা কিন্তু ওদের অভ্যাস ছিল। তো যেহেতু দুজন খেত তো আমি এখানে কিন্তু আইকে একা লিখতে পারি না, এখানে কিন্তু আমি উই করে দেবো, মানে
কালাম নিজে এবং তার মা। তো এখানে আমি লিখবো দেখো 2 নম্বর দিয়ে উই উড কেন ইউজ করছি, যেহেতু অতীতের একটা অভ্যাস তাই কিন্তু আমি এখানে উড করছি, ঠিক আছে। উই উড সিট কোথায়, অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, KITCHEN, কিচেন। এভাবে দেখো তারপরটা আসছি আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। তো এখানে এই যে বাক্যটা দেখো দিয়ে দিয়েছে এখানটাতে, এ কিন্তু সুপারলেটিভ ফর্মে রয়েছে, পজিটিভ ডিগ্রিতে কিন্তু একে নিয়ে আসতে হবে। দেখো নিয়ে আসছি আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। এখানে দেখো আইকে সবার সঙ্গে তুলনা করা হচ্ছে। আমি একটু আগেই বললাম যদি একজনকে অনেকের সঙ্গে তুলনা করা হয় এবং সেই ক্ষেত্রে যদি পজিটিভ করতে বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু নো আদারকে ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে নো আদারকে প্রথমেই আনো, নো আদার ম্যান ওয়াজ, দেখো এখানটা রয়েছে ওয়াজ পাস্ট টেন্স, নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, এই যে আই অথবা মি, অ্যাজ আই অথবা মি, যে কোনো একটা হবে। নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মি বা আই, এইভাবে কিন্তু। হ্যাঁ দেখো তারপরটা আসছে আই ওয়াজ আনএবল টু টেল, মানে কি আমি বলতে অসমর্থ ছিলাম কি হোয়াট দ্য গার্ল লুক লাইক, মানে কি মেয়েটা দেখতে কেমন ছিল। তো এই যে বাক্যটা রয়েছে দেখো একে কিন্তু সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে হবে। এখানে দেখো দুটো ক্লজ রয়েছে, দেখো এই একটা ক্লজ, তো আমাদের কিন্তু এই ক্লজটাকে আর ইউজ করলে হবে না, এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয়টাই কিন্তু একটা ক্লজের মধ্যে আনতে হবে। যেহেতু সিম্পল সেন্টেন্স করব, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে সিম্পল সেন্টেন্স কিন্তু একটা ক্লজ দিয়ে গঠিত হয়। তো যেহেতু এখানে দুটো ক্লজ রয়েছে তো আমাকে কিন্তু এখানে এই ক্লজটার যে তথ্যটা বা যা বিষয় রয়েছে সেটা কিন্তু একটা ক্লজের মধ্যে এনেই একটা সম্পূর্ণ সিম্পল সেন্টেন্স করতে হবে। তো আই ওয়াজ আনএবল টু টেল, দেখো আমি এখানে করছি আই ওয়াজ আনএবল টু টেল অ্যাবাউট দ্য লুকস অফ দ্য গার্ল, মানে মেয়েটা যে কেমন দেখতে সেটা সম্পর্কে আমি কিন্তু বলতে অসমর্থ ছিলাম। এই যে হোয়াট দ্য গার্ল লুক লাইক, এই যে টোটাল যে ক্লজের যে মানে বিষয়বস্তুটা সেটা কিন্তু দেখো অ্যাবাউট দ্য গার্লস লুকে চলে এলো কিন্তু। হ্যাঁ এটা কিন্তু আর আলাদাভাবে ক্লজ হলো না, কারণ এর মধ্যে কিন্তু আর কোনো ভার্ব নেই, কারণ ক্লজ তৈরি করতে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে, কিন্তু এর মধ্যে কিন্তু ভার্ব নেই। আর সিম্পল সেন্টেন্স মানেই কিন্তু তার মধ্যে কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখানে কিন্তু দেখো ফাইনাইট ভার্ব কিন্তু দেখো ওয়াজটায় রয়েছে, ঠিক আছে, আর এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব টু টেল। এইভাবে তো এই গেল এই V03 পেজের গ্রামারের কিছুটা অংশ। এবার দেখো আসছি পরের অংশটাতে। দেখো এখানে দেখো রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, দেখো কি বলছে এখানটাতে। তো সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স, যে টেক্সটটা ভালো করে পড়বে সে খুব সহজেই এগুলো ফিল আপ করতে পারবে। সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস, ঠিক আছে এইভাবে। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড সি ক্যারিড ইট, এবং সে ওটাকে বহন করেছিল। ইট স্লাং মানে কি ঝুলিয়ে, অ্যাক্রস হার শোল্ডার, অ্যাক্রস বলছি আরও ডবল এস, হ্যাঁ মানে কাঁধের একটা সাইডে ঝুলিয়ে ও কী করছিল, ওই মহিলাটা ওই ব্যাগটাকে বহন করছিল। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock, অনেকে কিন্তু এখানে অ্যান বসিয়ে দেবে, সেটা কিন্তু করো না। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock, এটা প্রায় তখন মোটামুটি 11টা বাজে, কখন, অ্যাট নাইট, রাতের বেলা। অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এবং তিনি একাই হাঁটছিলেন। এইভাবে আশা করছি বুঝতে পারছো। দেখো তারপরটা আসছি ফাইন্ড দ্য এরর, মানে কি ভুলটা খুঁজতে হবে এখানটাতে। এই যে ওয়াজটা কিন্তু এখানে ভুল আছে। আই উইশ আই ওয়াজ গোয়িং টু মাসাউরি, এখানে ওয়্যারটা হবে, হ্যাঁ এখানে কিন্তু ওয়াজ হবে না, এখানে ওয়্যার। এইভাবে এই গেল B03 পেজের
পুরো সম্পূর্ণ গ্রামারের অংশটা। এবার দেখো আসছি B06 পেজের গ্রামারে। দেখো, দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করেছিলাম। দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে এখানটাতে। এই যে বাক্যটা দেখো রয়েছে পাস্ট টেন্সে, দেখো ভার্বটা, তো এটা হচ্ছে সিম্পল পাস্টে আছে এই সেন্টেন্সটা। এখানে কর্তা হচ্ছে আই, এটা হচ্ছে ভার্বটা, আর এটা হচ্ছে অবজেক্টটা। ভার্বকে প্রশ্ন করো কি করেছিল, এই মিস্টেক করেছিল, তো এটা আগে আসবে। তো এখানে দেনটা কিন্তু প্রথমেই থাকবে, দেন প্রথমেই বসি। দেখো দেন এ মিস্টেক, মিস্টেক নিয়ে এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্স সেজন্য কিন্তু এখানে বি ভার্ব ওয়াজ হবে, ওয়াজ বা ওয়্যার। যেহেতু একটা মিস্টেক তাই কিন্তু আমি এখানে ওয়াজকে করব। যদি একাধিক মিস্টেকস হতো সেই ক্ষেত্রে কিন্তু ওয়্যার করতাম। দেন এ মিস্টেক ওয়াজ মেড, এই যে এর ভিতরি, দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই, এই যে আই ঘুরলে পরে মি হয়ে যাবে, বাই মি। কেমন? তো এবার দেখো তারপরটা আসছি। সি হ্যাড বিউটিফুল আইস, তার ছিল সুন্দর চোখ, বাট কিন্তু দে ওয়্যার অফ নো ইউজ টু হার, হ্যাঁ, কিন্তু ওগুলো ওর কাছে কি কোনো রকম কোনো কাজের ছিল না। এই বাক্যটা দেখো রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে, অ্যান্ড, বাট, অর এই সমস্ত কিন্তু কনজাংশন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। রয়েছে বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্সে, এবং আমাদের দেখো করতে বলছে কমপ্লেক্স। একটা কথা তোমরা মাথায় রাখবে যে যদি কোনো বাক্য বাট দিয়ে হয়ে থাকে অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে থাকে, সেখানে যদি ওই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে আনতে বলে তখন কিন্তু এই বাটের পরিবর্তে আমাদেরকে দো অথবা অলদো ইউজ করতে হবে এবং কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আর বাট আর বসবে না। কেমন? মানে যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স থাকে এবং সেখানে বাট ইউজ হয়ে থাকে তখন সেই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় সেই ক্ষেত্রে আমাদের দো অথবা অলদো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে ওই সেন্টেন্সটাকে রূপান্তরিত করতে হবে। যদি সিম্পল সেন্টেন্সে করতে বলে, মানে সেন্টেন্সটা কম্পাউন্ডে রয়েছে কিন্তু আমাদের বলছে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে, সেই ক্ষেত্রে কিন্তু ইনস্পাইট অফ বিং, হ্যাঁ, ইউজ করতে হয়, অথবা ডেসপাইটও ইউজ করা যায়। এটা মানে হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে। এদেরকে ইউজ করে কিন্তু আমি এই বাক্যটাকে সিম্পল সেন্টেন্সে আনতে পারবো, এই ইনস্পাইট অফ বিং বা ডেসপাইটকে ব্যবহার করে। হ্যাঁ, যদি কমপ্লেক্স সেন্টেন্সে আনতে বলে সেই ক্ষেত্রে কিন্তু দো অথবা অলদোকে ব্যবহার করতে হবে এবং কমপ্লেক্স সেন্টেন্সে ওটাকে পরিণত করতে হবে। এখানে দেখো আমি দোকে ব্যবহার করে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে দেখো রূপান্তরিত করছি। দেখো, তো দো এর ক্ষেত্রে কিন্তু প্রথমে দেখো দোকে বসাতে হবে। দো মানে যদিও, সি হ্যাড বিউটিফুল আইজ, কমা দিয়ে একে আর লিখবে না, দে ওয়্যার অফ নো ইউজ টু হার। এইভাবে আশা করছি বুঝতে পারছো। দেখো তারপরটা আসছি। দ্য গার্ল সেড, মেয়েটা বলেছিল, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো। এই যে দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হচ্ছে লাইনটা, এখানে কিন্তু মেয়েটা হচ্ছে স্পিকার এবং এই কথাটা কিন্তু মেয়েটা নেটারকে বলছে। তো এখান থেকে দেখো যে অংশটা অর্থাৎ রিপোর্টিং স্পিচটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে। তো আমাকে কিন্তু এখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করতে হবে। দেখো করছি, দ্য গার্ল সেড, তো আমি এখানে কী করবো, দ্য গার্ল আস্কড, দ্য গার্ল আস্ক, হোয়াই কি বসিয়ে দেবে, কারণ WH ওয়ার্ড থাকলে কিন্তু ওই WH ওয়ার্ডকে দিয়ে করতে হয়। দ্য গার্ল আস্কড হোয়াই, একে এখন বসাবে না, আগে প্রোনাউনটাকে নিয়ে এসো। ইউটা কিন্তু এখানটাতে ন্যারেটর, তো এখানে আমি হি করবো, হোয়াই হি। এটা পাস্ট টেন্সে আনো এটাকে, হোয়াই হি ডিড নট। নিয়ে লুক আউট করে দাও। খুবই সহজ ব্যাপার, যারা ন্যারেশন চেঞ্জ জানো তারা ব্যাপারটা বুঝবে। লুক আউট অফ দ্য উইন্ডো, এইভাবে। খুব একটা কিছু বলার নেই, সহজ ব্যাপার। দেখো তারপরটা আসছি। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার নিয়ে এলো পরিষ্কার জল, অ্যান্ড গেভ ইট টু দ্য ম্যান, এবং দিয়েছিল ওই লোকটাকে। 3 কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। তো
তো এখানে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। দেখো এই বাক্যটার মধ্যে দেখো দুটো ভার্ব রয়েছে, দেখো ব্রট রয়েছে একটা ফাইনাইট ভার্ব, আর একটা দেখো রয়েছে এখানটাতে গেভ, এটাও কিন্তু একটা ফাইনাইট ভার্ব। তো এখানে দুটো ভার্ব রয়েছে, কিন্তু যদি আমি এই বাক্যটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করি সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু একটাই ফাইনাইট ভার্বকে রাখতে হবে। মানে এই দুটো যে ফাইনাইট ভার্ব রয়েছে এদের মধ্যে কিন্তু একটা ভার্ব নন ফাইনাইট ভার্বে পরিণত হবে। দেখো করছি, এখানটাতে এই যে ব্রডটাই কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তরিত করব। দেখো করছি, আফটার দিয়ে করতে পারো এখানটাতে, আফটার ব্রিঙ্গিং, দেখ ব্রডটাকে আমি এখানটাতে ব্রিঙ্গিং করলাম, আফটার ব্রিঙ্গিং ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার নিয়ে একে আর লিখবে না, কারণ এটা তো কম্পাউন্ডে আছে, আমি তো সিম্পল করছি, সেখানে কিন্তু এই সমস্ত কনজাংশনের আর কোনো স্থান থাকবে না। আফটার ব্রিঙ্গিং ফ্রেশ ওয়াটার নিয়ে লিখবে দ্য জার নিয়ে গেভ, দেখো এ কিন্তু এখানটাতে মূল ভার্ব হিসেবে কাজ করছে, অর্থাৎ ফাইনাইট ভার্ব, আর এই ভার্বটা কিন্তু এখানটাতে প্রেজেন্ট পার্টিসিপলে পরিণত হলো, অর্থাৎ নন ফাইনাইট ভার্বে। আফটার ব্রিঙ্গিং ফ্রেশ ওয়াটার দ্য জার গেভ ইট টু দ্য, কাকে? টু দ্য ম্যান। এইভাবে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হলো। আমি এখানটাতে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করলাম, নিয়ে বাক্যটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করলাম। এইভাবে দেখো তারপরটা আসছি, হি রিসিভড নান বাট দ্য কমন ফক, মানে কি সে সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ বা দেখা করে না। এই বাক্যটাকে অ্যাফার্মেটিভে পরিণত করতে হবে। বাক্যটা কিন্তু বর্তমানে নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, দেখো নান বাট। তো এই ক্ষেত্রে নান বাটের জায়গায় ওনলিকে ইউজ করব, মানে হি রিসিভড ওনলি দ্য কমন ফক, মানে কি সে শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে দেখা করত বা সাক্ষাৎ করত। দেখো লিখছি, হি রিসিভড ওনলি দ্য, এই নান বাট কিন্তু একবারে উঠে যাবে, ওনলি দ্য কমন। যখনই দেখবে নান বাট দেওয়া আছে এবং বলছে অ্যাফার্মেটিভ করতে, তখন নান বাটকে তুলে দিয়ে ওর জায়গায় ওনলি লিখে দেবে। ঠিক একইভাবে যদি কোনো বাক্যের মতো দেখো যে ওনলি ইউজ করে বাক্যটা তৈরি করা হয়েছে এবং বাক্যটাকে নেগেটিভ করতে বলছে, তখন ওনলিকে তুলে দিয়ে ওর জায়গায় নান বাট বসিয়ে দেবে, নিয়ে ওটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। কেমন? এটা কিন্তু একটা ট্রিক, সহজ পদ্ধতি এই ধরনের বাক্যকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা সিস্টেম এটা। দেখো তারপরটা আসছি, দিস ইজ দ্য বেস্ট টাইম, ডিগ্রি করতে হবে এখানটাতে, ঠিক আছে? তো এই বাক্যটা কিন্তু সুপারলেটিভ ফর্মে রয়েছে। তো প্রথমে দেখো আমি কম্পারেটিভ ডিগ্রিতে করছি এখানে। তো দিস টাইম ইজ বেটার দেন এনি আদার টাইম। যখন একজনের সাথে অনেকের তুলনা হবে সেই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে যদি করতে হয় ওই সেন্টেন্সটাকে, সেখানে কিন্তু এনি আদারকে ব্যবহার করতে হবে। কেমন? আর পজিটিভের ক্ষেত্রে নো আদারকে ব্যবহার করতে হবে। দেখো এবার আমি পজিটিভ ডিগ্রিতে এটাকে আনছি। তো নো আদারকে প্রথমে আনতে হবে, বসাতে হবে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস, ঠিক আছে? এইভাবে। তো এখানে এটা সেকেন্ড ফর্ম গেল বেটারটা, আর এটা দেখো ফার্স্ট ফর্ম হলো এই যে গুডটা, আর এটা ছিল থার্ড ফর্মটা বেস্টটা, ঠিক আছে? এইভাবে হলো এই পেজের প্রথম ভাগের কিছুটা গ্রামার। এবার দেখো পরের ভাগের কিছুটা গ্রামার দেখাচ্ছি। দেখো, আই নর্মালি এট উইথ মাই মাদার। আমি আগেও তোমাদের বলেছি যারা ভালো মতো টেক্সটগুলো পড়ে রাখবে তাদের পক্ষে কিন্তু এই ধরনের শূন্যস্থানগুলোকে ফিল আপ করা আর্টিকেল প্রিপোজিশন দিয়ে কোনো ব্যাপারই না। ভালো করে টেক্সটটা পড়তে হবে কিন্তু এগুলো করতে গেলে পারে। তো এখানে কী বলছে, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝে বসে খেতাম। সি উড প্লেস, সে রাখতো এ ব্যানানা লিফ, একটা কলার পাতা, বিফোর মি, আমার সামনে, হ্যাঁ, অন হুইচ, যার ওপরে, সি দেন ল্যাটলেট রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। এইভাবে এই গেল আর্টিকেল প্রিপোজিশন। এবার দেখো তারপরটা আসছি, কারেক্ট এরর। তো এখানে বলছে আই থট অফ লাফ আছে এখানটাতে, এটা লাফটার হবে।
এটা কিন্তু এখানে বসবে। আই থট অফ লাফটার, হ্যাঁ, ওনলি মেড মি ট্রাভেলড। তো এইভাবে এটা গেল। তো এইভাবে B06 পেজের গ্রামারটা গেল। এবার দেখো আসছি B08 পেজের গ্রামারে। দেখো, হোয়াট হ্যাভ ইউ ডান টু মি, তুমি কি করলে আমার সাথে। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। লাইনটা নেওয়া হয়েছে দ্য প্রপোজাল নাটক থেকে, যার লেখক হচ্ছে অ্যান্টন চেকভ। তো এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। তো হোয়াট হ্যাভ ইউ ডান টু মি, তুমি কি করলে আমার সাথে। দেখো করছি হোয়াট, বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। দেখো হ্যাভ ডান, তো হোয়াট হ্যাজ বিন, এটা কিন্তু এখানটাতে অবজেক্ট হিসেবে কাজ করছে। হোয়াট হ্যাজ বিন ডান, কেমন, টু মি বাই ইউ, এভাবে কি করা হয়েছে আমার সাথে তোমার দ্বারা। হোয়াট হ্যাভ ইউ ডান টু মি, তুমি কি করেছো আমার সাথে। হোয়াট হ্যাজ বিন ডান টু মি বাই ইউ, এইভাবে। দেখো তারপরটা আসছে হি রেস্ট, মানে কি সে বিশ্রাম নিচ্ছে। অ্যাট ইজ মানে কি শান্তিতে বা আরামে। বিনিথ সাম প্লিজেন্ট উইট মানে কি কিছু মনোরম আগাছার তলায়। বিনিথ মানে কিন্তু তলায়, হ্যাঁ, বা নিচে। তো এখানটাতে যে যে ইজ দেওয়া আছে এর কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে এবং এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তো ইজ এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইজফুল। দেখো আমি কী করে করছি, হি রেস্টস, হি RESTS ইন অ্যান ইজফুল ম্যানার। ইজফুল ম্যানার, ম্যানারটা কিন্তু আমি বাইরে থেকে নিয়ে আসছি। মানে কি কেমনভাবে, ইজফুল ম্যানার, ম্যানার মানে কিন্তু ভাবে, হ্যাঁ, কেমনভাবে, ইজফুল মানে আরামের সাথে। হি রেস্ট ইন অ্যান ইজফুল ম্যানার বিনিথ সাম প্লিজেন্ট উইড, এভাবে। হি রেস্টস ইন অ্যান ইজফুল ম্যানার বিনিথ সাম প্লিজেন্ট উইড। ইজের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইজফুল। তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ সবসময় কোনো নাউনের গুণ হয়ে থাকে। এ দেখো নাউনটা আমি এখানে বসালাম, ম্যানারটাকে। লাইনটা নেওয়া হয়েছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি নামক কবিতা থেকে, যেই কবিতার কবি হচ্ছে আর্থার রিম্বার্ড। দেখো তারপরটা আসছি, হি স্লিভস ইন সানলাইট, ও ঘুমাচ্ছে সূর্যের আলোতে বা রোদে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত রয়েছে তার বুকের ওপরে। এখানে কিন্তু এই বাক্যটাকে একটা প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে, যে বাক্যটা দেখো শুরু হবে এই হাউ দিয়ে। হাউ মানে কি কীভাবে। তো এখানে এই লাইনটার অর্থ কী ছিল, হি স্লিভস, ও ঘুমাচ্ছে ইন সানলাইট রোদে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত ছিল ওর বুকের ওপরে। তো এই বাক্যটাকে যদি আমি প্রশ্ন করি তো সেই ক্ষেত্রে কী হবে, হাউ কীভাবে। দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমি হাউ দিয়ে দেখো করছি, হাউ ডাজ, কীভাবে, হি স্লিপ, কেমন, হাউ ডাজ হি স্লিপ ইন সানলাইট, মানে রোদে ও কীভাবে ঘুমাচ্ছে। এই দেখো উত্তরটা হচ্ছে এইটা। এই অংশটা কিন্তু আমি এখানে লিখবো না, কেমন, কারণ এটা হচ্ছে উত্তরটা। তো প্রশ্ন করা মানে হচ্ছে আমাকে এখানে কিন্তু উত্তর দিয়ে দিয়েছে ওরা, কেমন। তো আমাকে একটা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে হবে যেখানে প্রশ্ন করবে যে এ কিভাবে ঘুমাচ্ছে, এই যে লোকটা। এখানে যে হি মানে কি সেই ফ্রেঞ্চ সোলজারটা, ও কীভাবে ঘুমাচ্ছে এটা কিন্তু জিজ্ঞেস করা হবে এখানটাতে। তো এখানে কী করলাম, হাউ ডাজ হি স্লিপস ইন সানলাইট, কীভাবে ও ঘুমাচ্ছে সূর্যের আলোতে বা রোদে, কেমন। তো এখানটাতে আমি ডাজ কেন আনলাম, এটা যেহেতু আমি WH কোশ্চেনে নিয়ে আসছি সেই জন্য কিন্তু আমাকে এখানে ডাজটাকে আনতে হচ্ছে। এটা একটা অক্সিলারি ভার্ব, আর এখানে কিন্তু মেন ভার্ব হচ্ছে এই স্লিপটা। সে কীভাবে ঘুমাচ্ছে রোদে, এইভাবে। দেখো তারপরটা আসছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। সেইড দ্য হারমিট, হারমিটটা বলল। তো এখানে কি করব, এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তো আমি কিন্তু এখানে ন্যারেশনের নিয়মটা অ্যাসার্টিভেই ফেলবো। দেখো করছি, দ্য হারমিট সেড দ্যাট, দ্য হারমিট সেইড দ্যাট। এখানে ইউটা কিন্তু এখানে জার, হ্যাঁ, তো আমি এখানে হি করব।
হি মানে কিন্তু এখানে জার, ঠিক আছে। হ্যাঁ, তো দ্য হারমিট সেড দ্যাট, ইউটা এখানে হি হচ্ছে, এ দেখো হ্যাভটা এখানে হ্যাড হয়ে যাবে, হ্যাড নিয়ে দেখো অলরেডি লিখবে এখানটাতে, নিয়ে বিন, নিয়ে অ্যান্সার্ড, এভাবে। কিছু বলার নেই এখানটাতে, একদম সাধারণ মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে ন্যারেশন চেঞ্জ করা হয়ে থাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, সেটাই করলাম এখানটাতে। দেখো তারপরটা আসছি, ইউ গট নো বডি হোম, তোমার বাড়িতে কেউ নেই, টু টেল ইউ, হ্যাঁ তোমাকে বলার জন্য, টু ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা ধুতে। হ্যাঁ, তো এখানে কী করতে হবে, এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই সেন্টেন্সটাকে পরিণত করতে হবে। সেন্টেন্সটা কিন্তু বর্তমানে নেগেটিভে রয়েছে, দেখো কেমন। তো আমাকে এখানে নাটাকে তুলতে হবে, হ্যাঁ সূচক বাক্যে এটাকে পরিণত করতে হবে। তো এখানে কী করবো, ইউ আর, বা ইউ আর করতে পারো অথবা ওয়্যার করতে পারো। ইউ আর বা ওয়্যার, অ্যালোন, এলো এনি, তুমি হও একা, অ্যাট হোম, টু টেল ইউ, টু ওয়াশ ইউর ফেস, ওয়াশ ইউর ফেস, এভাবে। তো এইভাবে এই বাক্যটাকে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে এলাম। তো এই গেল এই পেজের গ্রামারের কিছুটা অংশ। এবার দেখো বাকি অংশটায় আসছি। দেখো, আই রিমেম্বার, আমার মনে আছে, মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আমার বাবা তার দিন শুরু করতেন অ্যাট 4 AM, মানে কি 4টের সময়, একদম মানে কি ভোরের আগে 4টের সময়, বাই রিডিং দ্য নামাজ, মানে কি নামাজ পড়ে, বিফোর ডন মানে ভোর হওয়ার পূর্বে কিন্তু। তো স্প্লিট আপ করতে বলেছে এখানটাতে, এখানে কিন্তু এই অংশটাকে দুটো ভাগে ভাগ করা যায়, হ্যাঁ আবার 3টে ভাগেও কিন্তু ভাগ করা যায়। আমি দেখো 3টে ভাগ করে দেখাচ্ছি এখানটাতে। তো এখানে বলছে, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। তো আমার মনে আছে আমার বাবা শুরু করতো তার দিনটি 4টের সময় নামাজ পড়ে ভোরের আগে। তো প্রথমে আমি আগে লিখব, আমার বাবা শুরু করতো তার দিনটি 4টের সময়। তো এখানে দেখো বলছি মাই ফাদার, 1 নম্বর দিয়ে মাই ফাদার, এখানে উড করতে হবে, উড স্টার্ট করতে হবে এখানটাতে, স্টার্টিং করলে কিন্তু হবে না। হ্যাঁ, তো তোমরা বলবে কেন স্টার্টিংটা কেন করছেন না এখানটাতে? এখানে কিন্তু এই বাক্যটা সিম্পল সেন্টেন্সে রয়েছে এবং এখানে স্টার্টিংটা কিন্তু অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে। তো আমি কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারবো না, কারণ আমি কিন্তু এই টোটাল বাক্যটাকে কিছু খণ্ডে খণ্ডে ভাগ করছি। সেখানে কিন্তু স্টার্টটাকে কিন্তু আমি এখানে অ্যাজ এ ভার্ব হিসেবে কাজ করব। এখানে কিন্তু স্টার্টটা কিন্তু অ্যাজ এ পার্টিসিপল হিসেবে কাজ করছে, কিন্তু আমাকে এই স্টার্টটাকে কিন্তু অ্যাজ এ ভার্ব হিসেবে এই সেন্টেন্সের মধ্যে কাজে লাগাতে হবে। তো এখানে আমি কী করছি, মাই ফাদার উড স্টার্ট কি হিজ ডে, হ্যাঁ অ্যাট 4 AM, অ্যাট 4 AM, 1 নম্বরটা হলো। 2 নম্বরটা হলো কি, 2 নম্বর দেখো, হ্যাঁ এই যে সে, এই যে বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, এই দেখো এখানেও কিন্তু রিডিংটা পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে, কিন্তু আমাকে এই রিডিংটাকে অ্যাজ এ ভার্ব হিসাবে এই সেন্টেন্সের মধ্যে কাজে লাগাতে হবে। তাই এই ক্ষেত্রেও আমি কিন্তু এই যে এখানে যেমন উড স্টার্ট করলাম, ঠিক সেইভাবেই কিন্তু রিডিংটাকে এই বাক্যের মধ্যে দেখো ইউজ করব। দেখো লিখছি, হি উড রিড, মানে কি, মানে হচ্ছে তিনি পড়তেন। এই যে উডটা ইউজ করার অর্থ কি, মানে তিনি এই কাজটা রেগুলার করতেন। এটা কিন্তু কোনো একদিনের কাজ ছিল না, এটা কিন্তু রেগুলার বেসিসে কাজ ছিল, এটা তার অভ্যেস ছিল। অতীতে কোনো কাজের অভ্যেসকে বোঝাতে গেলে পরে কিন্তু উড অথবা ইউজ টুকে ইউজ করতে হয়। তো আমি এখানে কি করলাম, উডকে ব্যবহার করছি। হি উড রিড কি দ্য নামাজ, এইভাবে বিফোর ডন, মানে ভোরের আগে। ঠিক আছে, নিয়ে 3 নম্বরে কি লিখবো, দেখো আই রিমেম্বার ইট, আমার এটা মনে আছে, এইভাবে। তো তোমরা বলতে পারো কেন এইটাকে একদম প্রথমে কেন লিখলেন না?
যখন তোমরা একটা গোটা বাক্যকে স্প্লিট আপ করবে এবং পরপর 1 2 3 করে লিখবে, সেই ক্ষেত্রে তোমরা একটা কথা মাথায় রাখবে যে অর্থটা যেন যুক্তিপূর্ণ হয়, মানে স্টেপ বাই স্টেপ যেন ব্যাপারটা নামে, ঘটনাটা নামে। এটা এমন নয় যে প্রথমে যে অংশটা থাকবে তাকে প্রথমেই লিখতে হবে। অর্থটাকে বুঝে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা কিন্তু বুঝতে হবে এবং সেই মতেই কিন্তু সাজাতে হবে। এখানে দেখো অর্থটা কী হলো, মাই ফাদার উড স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM। আমার বাবা তার দিন শুরু করতেন 4টের সময়, মানে ভোরের পূর্বে 4টের সময় শুরু করতেন। নিয়ে কী হতো, হি উড রিড দ্য নামাজ বিফোর ডন। তিনি পড়তেন নামাজ ভোরের আগে। তারপরে কী হলো, আই রিমেম্বার ইট, আমার কিন্তু এটা মনে আছে। এইভাবে কিন্তু দেখো, তারপরে আসছি দেখো আর্টিকেল প্রিপোজিশনে। টেক্সট থেকে নেওয়া হয়েছে, দেখো এটা নেওয়া হয়েছে দেখো আইস হ্যাবিট শর্ট স্টোরি থেকে, যা লেখা হয়েছে রাস্কিন বন্ড। দেখো কী বলছে এখানটাতে, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। যারা টেক্সটটা ভালো করে পড়বে তারা কিন্তু ইজিলি এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে পারবে। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, নিয়ে কী হলো, এ ম্যান, দেখো এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। আমি বাংলা অর্থ বলছি না, তোমরা সবাই জানো বাংলা অর্থ, অ্যান অ্যাপোলজি। দেন দ্য ডোর ব্যাংড, তারপর দরজাটা ধরাস করে শব্দ হলো, অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, শাট আউট এগেন। এভাবে টেক্সট ভালো করে পড়লে পরে কিন্তু ইজিলি এগুলোকে ফিল আপ করা যায়। দেখো তারপরে কারেক্ট দ্য এররে আসছি, অ্যান্ড আউট অফ ইটস, দেখো এইটার কিন্তু ভুল দেওয়া আছে, লেপার সাইড না লেপারার সাইড, এই যে এইটা হবে কিন্তু এই জায়গায় কিন্তু এইটা হবে, আউট অফ ইটস লেপারাস হাইড, হাইড মানে কিন্তু গাছের ছাল, স্প্রাউটিং লিভস, এইভাবে। তো এই গেল B08 পেজের গ্রামারের পুরো সেকশনটা। এবার দেখো আসছি পরের ভাগটায়, সেটা হচ্ছে B10 পেজের গ্রামারে। দেখো এবার দেখো এসছি B10 পেজের গ্রামারের সেকশনটায়। এখানে দেখো কী বলছে, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। লাইনটা নেওয়া হয়েছে দ্য আইস হ্যাবিট শর্ট স্টোরি থেকে, যার লেখক হচ্ছে রাস্কিন বন্ড। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। তো এখানে ভার্ব হচ্ছে, দেখো এই যে চেঞ্জটা, এ হচ্ছে কিন্তু এই বাক্যের ভার্ব, ফাইনাইট ভার্ব। দেখো ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে। এই বাক্যের মধ্যে কর্তাকে মানে সাবজেক্টকে, দেখো দ্য ক্যারেজ হুইলস, এই ভার্বকে প্রশ্ন করো চেঞ্জ করলো, কি চেঞ্জ করলো, দেখো দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। দুটো বিষয় আছে কিন্তু এখানটাতে। তো দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম এটা হচ্ছে কিন্তু এই সেন্টেন্সের অবজেক্ট। তো এই যে অ্যাক্টিভ ভয়েসটাকে আমাকে কিন্তু প্যাসিভ ভয়েসে আনতে হবে। অবজেক্ট হচ্ছে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, এটাকে প্রথমে লেখো। দেখো লিখছি, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। দুটো যেহেতু বিষয়, সেই জন্য কিন্তু এখানে বিভাবটা কিন্তু বহুবচনে হবে, অর্থাৎ ওয়্যার হবে, এখানটাতে ওয়াজ হবে না। এখানে আর কেন হলো না, কারণ এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। দেখো চেঞ্জড রয়েছে, এটা সিম্পল পাস্ট টেন্স, তো আমাকে কিন্তু এখানে বিভাবটা পাস্ট টেন্সের বিভাব ইউজ করতে হবে। তো এখানে কী হলো, দ্য সাউন্ড অ্যান্ড রিদম ওয়্যার নিয়ে এর ভিতরি চেঞ্জড, চেঞ্জড বাই কার দ্বারা হলো, দ্য ক্যারেজ হুইলস, বাই দ্য ক্যারেজ হুইলস। এভাবে ইউ আর এ ভেরি গ্যাল্যান্ট ইয়ং ম্যান, তুমি হচ্ছ একজন খুবই সাহসী যুবক। লাইনটা নেওয়া হয়েছে দ্য আইস হ্যাবিট শর্ট স্টোরি থেকে। তো এখানে এই বাক্যটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে, মানে বিস্ময়বোধক বাক্যে পরিণত করতে হবে। তো এরকম ধরনের সেন্টেন্স দিলে পরে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ইউ আর এ ভেরি, এই যে অ্যাডভার্বটা রয়েছে, তো এই অ্যাডভার্বের যে গুরুত্বটা একে আমি প্রকাশ করব হোয়াট বা হাউ এর মধ্যে দিয়ে। তো এখানে বলছি কি ইউ আর এ ভেরি গ্যাল্যান্ট ইয়ং ম্যান, তো আমি কিন্তু এখানে হাউ দিয়ে এই সেন্টেন্সটাকে বিস্ময়বোধক বাক্যে অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। দেখো করছি, হাউ গ্যাল্যান্ট ইয়ং ম্যান ইউ আর, নিয়ে লাস্টে চিহ্নটা, মানে কি, মানে সাহসী যুবক তুমি হও, মানে তুমি খুব সাহসী যুবক। এই যে হাউটা এটা কি প্রকাশ করছে, এটা কিন্তু এই যে ভেরিটা এর যে অর্থটা বা এর যে মিনিংটা, এটা কিন্তু এই হাউটা কিন্তু এক্সপ্রেস করছে। হাউ গ্যাল্যান্ট ইয়ং ম্যান ইউ আর,
তুমি কত সাহসী যুবক, মানে কি তুমি খুব সাহসী যুবক, এটা কিন্তু প্রকাশ করলো। এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়বোধক বাক্য। এবার দেখো তারপরটা আসছি, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস বলতে কিন্তু এখানে রুক্ষ বাতাসকে বোঝাচ্ছে। রাফ উইন্ডস ডু শেক মানে কি এই রুক্ষ বাতাস ঝরিয়ে দেয় দ্য ডার্লিং বার্ডস, সে মিষ্টি কুঁড়িগুলোকে, বার্ডস মানে কিন্তু কুঁড়ি, অফ মে, মে মাসে। তো এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। তো এখানে আমি অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করব। তো এই ক্ষেত্রে এই যে রাফ উইন্ডসটাকে কিন্তু ভাঙা যায়, কেমন, রিলেটিভ প্রোনাউন এনে, আর একটা কাকে ভাঙা যায়, এই যে দ্য ডার্লিং বার্ডস, একেও কিন্তু ভাঙা যায়। তো আমি দেখো দুভাবেই করছি এখানটাতে। যদি আমি রাফ উইন্ডসকে ধরে যদি করি আমি, দেখো সেই ক্ষেত্রে কি হয়, উইন্ডস হুইচ আর রাফ, দেখো কি করলাম, উইন্ডস হুইচ আর রাফ ডু শেক কি দ্য ডার্লিং বার্ডস অফ মে, এইভাবে। কেমন, আমি এই যে অংশটা কিন্তু ভাঙলাম, মানে রাফ উইন্ডসকে আমি কিন্তু এখানে ভাঙলাম, মানে এক্সপ্যান্ড করলাম। উইন্ডস হুইচ আর রাফ, এই যে রাফ উইন্ডটা কিন্তু এখানটাতে ভেঙে এই পার্টটা হলো, মানে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ আমি এখানে কিন্তু ইউজ করছি এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করার জন্য। এবার দেখো যদি আমি এই পার্টটাকে ভাঙি সেই ক্ষেত্রে দেখো কি হয়। তো এখানে আমি রাফ উইন্ডসকে রাফ উইন্ডস রাখবো, দেখো রাখছি, রাফ উইন্ডস ডু শেক দ্য কি দ্য বার্ডস অফ মে which are darling, এইভাবে। তো দেখো আমি একবার এই অংশটাকে ভাঙলাম, আর একবার দেখো ভাঙছি এই অংশটাকে। দেখো এই ক্ষেত্রে হলো উইন্ডস হুইচ আর রাফ, কেমন, আর এর ক্ষেত্রে কি হলো দ্য বার্ডস অফ মে হুইচ আর ডার্লিং। এইভাবে। তো তোমাদের যেটা ইচ্ছা সেটাকে ধরে তোমরা করতে পারো, ঠিক আছে, এইভাবে। দেখো তারপরটা আসছি, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, মানে কি, মানে প্রার্থনার মধ্যে কোনো রহস্যময়তা নেই। তো এই যে মিস্টেরিয়াস এই যে ওয়ার্ডটা রয়েছে এখানটাতে, এর কিন্তু নাউন ফর্মে আমাকে ইউজ করতে হবে এবং এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। মিস্টেরিয়াসের নাউন ফর্ম হচ্ছে মিস্ট্রি, কেমন, তো মিস্ট্রি করে কিন্তু এই সেন্টেন্সটাকে আমাকে রিরাইট করতে হবে। দেখো করছি, দেয়ার ওয়াজ নো মিস্ট্রি, ঠিক আছে, ইন প্রেয়ার, মানে প্রেয়ারের মধ্যে কোনো মিস্ট্রি নেই। এই ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে পরে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই এই যে ওয়ার্ডগুলোর অ্যাডজেক্টিভ ফর্ম, নাউন ফর্ম, অ্যাডভার্ব ফর্ম এগুলো কিন্তু জানতে হবে, নাউন ফর্ম জানতে হবে। তা না হলে পরে তোমরা কিন্তু এদেরকে ইউজ করতে পারবে না এবং অবশ্যই বাক্যতে গঠন করতে পারবেই না। ঠিক আছে, এগুলো কিন্তু একটু হার্ড। শুধুমাত্র ফর্মটা জানলেই হবে না, তার সঙ্গে সঙ্গে ওই যে ওয়ার্ডটার, তার সঙ্গে সঙ্গে ওই যে নতুন ওয়ার্ডটা তৈরি হলো, ওই ওয়ার্ডটার স্থানটা কি হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে, যে সেন্টেন্সটাকে তোমরা লিখতে চলেছ। নাউনের কি কাজ হয়, অ্যাডজেক্টিভের কি কাজ হয়, অ্যাডভার্বের কি কাজ হয়, এটা কিন্তু জানতে হবে, তা নাহলে পরে কিন্তু ব্যবহার করা যাবে না। তো এখানে দেখো দুটো বাক্যের অর্থ কি হচ্ছে, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, মানে কি প্রেয়ার সম্পর্কে কোনো রহস্যময়তা ছিল না। কেমন, যদি আমি মিস্টেরিয়াস ধরে করি, এবার যদি আমি মিস্ট্রি দিয়ে করি, মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, তো এখানে কী হয়েছে, দেয়ার ওয়াজ নো মিস্ট্রি ইন প্রেয়ার, মানে প্রার্থনার মধ্যে কোনো রহস্য ছিল না। ঠিক আছে, এই যে দেয়ার ওয়াজ নো মিস্ট্রি, এই যে এইভাবে। বা একটা দেখো হয় প্রেয়ার হ্যাড নো মিস্ট্রি, এভাবে হয়, এভাবে প্রেয়ার হ্যাড নো মিস্ট্রি, এভাবেও হয়, এটাও হয়। লুমফ বলছে এখানটা দেখো, এই লাইনটা নেওয়া হয়েছে দ্য প্রপোজাল নাটক থেকে। হ্যাভ ইউ দ্য রাইট টু গিভ অ্যাওয়ে সামবডি এলস প্রপার্টি, আপনার কাছে কি
অধিকার রয়েছে যে আপনি অন্য কারোর সম্পত্তি দিয়ে দিতে পারেন। লুমফ কিন্তু কথাটা চুবুকভকে বলেছিল। তো আমি এখানটাতে যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, তো আমি এখানে আক্সড ইউজ করব। দেখো করছি লুমফ আক্সড, লুমফ আক্সড, ঠিক আছে। ইফ, ইফ এখানে দেখো ইউটা কিন্তু এখানে চুবুকভ, তাহলে ইফ হি করি এখানটাতে, হি বলতে কিন্তু এখানে চুবুকভ, কেমন। লুমফ আক্সড ইফ হি, দেখো হ্যাভের পাস্ট টেন্স এখানে হ্যাড করো, ইফ হি হ্যাড দ্য রাইট, if he had the right to give away, somebody else প্রপার্টি নিয়ে ফুল স্টপ। এখানে কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক বসবে না। তারপর দেখো আসছে এটাতে, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। তো এখানে এটাকে স্প্লিট আপ করতে হবে। তো এই ধরনের স্প্লিট আপ আমি একটু আগেই তোমাদের দেখিয়েছিলাম, সেম ছিল এখানটাতে। দেখো আমি আবার করছি। তো কি করব, দেখো প্রথমটা লিখবে মাই ফাদার, উড ইউজ করবে, কারণ একটু আগেই বলেছিলাম যে এটা কিন্তু একদিনের কাজ নয়, তার বাবা প্রত্যেক দিন এই কাজটা করতো, মানে অতীতের একটা অভ্যেস ছিল। মাই ফাদার উড স্টার্ট his day at 4 AM। কেমন এটা হলো, নিয়ে কি করব, আই রিমেম্বার দ্যাট 2 নম্বর দিয়ে, আমার এটা মনে আছে। দ্যাট অথবা ইট, যেটা ইচ্ছা বসাবে এভাবে। তো এই গেল B10 পেজের গ্রামারের প্রথম অংশটুকু। এবার দেখো আসছি পরের অংশটুকুতে। দেখো তো বলছে হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান। ভালো করে টেক্সটটা পড়লে পরে তোমরা অনায়াসে এই ফিল আপগুলো করতে পারবে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। তারপরে বিফোর গোয়িং অ্যাওয়ে, মানে কি যাওয়ার পূর্বে, before going away he wished once more to beg an answer to the question he had put। খুব ইজি ব্যাপার আছে, যদি টেক্সটটা ভালো করে পড়া থাকে সেই ক্ষেত্রে ফিল আপগুলো করা কোনো ব্যাপারই নয়। দেখো তারপরটা আসছি, কারেক্ট দ্য এরর। এখানে দেখো ভুল দেওয়া আছে, ভুলটা আমাদেরকে সংশোধন করতে হবে। হি লুকড অ্যাজ ইফ হি ওয়্যার, এই যে এখানে ওয়্যার হবে এইভাবে। তো এইভাবে গেল B10 পেজের সম্পূর্ণ গ্রামারের সেকশনটা। তো আজকের এই ভিডিওতে 01, 03, 06, 08 আর 10 পেজের গ্রামারের সেকশনগুলো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আজকের ভিডিওতে এত অবধি দেখালাম, তো বাকি পেজগুলো নিয়ে আলোচনা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই থাকছে, বাই।